প্রিয় দর্শক শ্রোতা, ডাব্লিউএইচএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, মানব পাচার বিষয়ক কন্টেন্ট। প্রতি বছর আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ পাচার হয়ে যাচ্ছে। এরা কিন্তু আমাদের মানব সম্পদ। এদেরকে যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারিনি বলে তারা নানা রকম ফাঁদে পড়ে হোক বা লোভে পড়ে হোক, তারা পাচারের শিকার হচ্ছে। অনেক শিশুরা হারিয়ে যাচ্ছে। অনেক শিশুদেরকে আমরা দেখেছি অনেক এনজিওতে গিয়ে যে তারা অনেক হারানো শিশুদেরকে তারা খুঁজে পেয়ে তাদেরকে তারা সেখানে রেখেছে। আমিও ব্যক্তিগতভাবে বেশ কিছু এনজিও শিশুদের পর্যবেক্ষণ করেছি। সেখানে দেখেছি অনেক ফুটফুটে বাচ্চা, কত সুন্দর সুন্দর শিশুরা সেখানে তারা মানে স্বজন হারিয়ে হয়তো তাদের ঠিকানা বলতে পারে না বলে সেখানে আছে। এবং আমি তাদেরকে বলেছি যে আপনারা যদি এদের স্বজন ঠিকানা আপনারা যদি ঠিক মতো খুঁজে না দিতে পারেন, এদেরকে যে ২-৪ মাস রেখে এদেরকে দেখিয়ে আপনারা যে বিদেশ থেকে ফান্ড গুলো আনছেন, কেনই শিশুদের তালিকা তাদের ছবি সহ তাদের নাম সহ পত্রপত্রিকায় মিডিয়াতে এখনকার সময় মিডিয়াতে প্রকাশ করছেন না? তাহলে কিন্তু তাদের স্বজনরা তাদের দ্রুত খুঁজে পেত এবং তারা স্বজনের কাছে ফিরে যেতে পারতো। আমার কাছে কেন যেন মনে হয় যে এই যে এনজিও গুলো তারাও কিন্তু এই ব্যাপারে খুব একটা আগ্রহী নয় এবং তাদেরও সদিচ্ছার অভাব বলে আমি আমি আমার কাছে মনে হয়েছে। আমি প্রশ্ন করেছি, অনেক প্রশ্ন তারা সঠিক জবাব দিতে পারেনি, অনেক প্রশ্ন এড়িয়ে গেছে, অনেক প্রশ্ন তারা বলেছে যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে কেন তোমরা তাদেরকে এইভাবে তাদের দিনের পর দিন বছরের পর বছর তোমাদের কাছে আটকে রেখেছো? এবং তারা বলছে যে আমরা তাদেরকে তাদের স্বজনদের খুঁজছি। এই কথাটি আসলে নামমাত্র একটি কথা। যদি তাদেরকে ছবি সহ বিভিন্ন অঞ্চলের এক একটা অঞ্চল থেকে শিশুদেরকে তাদেরকে আপনারা খোঁজ নেন, প্রতিটা জেলায় এই ধরনের অনেক এনজিও আছে যাদের কাছে এই হারিয়ে যাওয়া শিশুরা বা পাচারকৃত নারীদেরকে তাদের যাদেরকে উদ্ধার করা হচ্ছে, কিশোরীদেরকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে কিন্তু বিভিন্ন এনজিওর কাছে দেওয়া হচ্ছে বা সরকারি ব্যবস্থাপনায় রাখা হচ্ছে। কিন্তু তাদের ছবিগুলো সহ যদি মিডিয়াতে প্রকাশ করা হয় যে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদের স্বজনরা এই ঠিকানায় বা এই নাম্বারে যোগাযোগ করুন, যথাযথভাবে সেটা যদি প্রচার করা হতো, তাহলে কিন্তু তাদের স্বজনরা কিন্তু সহজেই খুঁজে পেত। কিন্তু সেই প্রচারটা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না। যদিও সামান্য কিছু প্রচার হয়, তাও কিন্তু লোক চোখের অগোচরই থেকে যায়। আমরা তাই বলবো, এই পাচার রোধে আমাদের করণীয় কি? এই নারী পাচার, শিশু পাচার বা এই যে জোরপূর্বক শ্রমিক পাচার, এদের রোধে আমাদেরকে প্রথমত করার দরকার পারিবারিক সচেতনতার দরকার। দ্বিতীয়ত, দারিদ্র্যের কারণে, অভাব অনটনের কারণে অল্প বয়সী কিশোরীদেরকে বিবাহ, এই যে বাল্য বিবাহ, এটা বন্ধের জন্য কঠোর নজরদারি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ২-৪টে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদেরকে ঠেকানো যাবে না, ঠেকানো যাচ্ছে না। কখনো কখনো এর পিছনে পরিবারও দায়ী। পরিবাররা মনে করে সংসারের একজন সদস্য যদি কমে যায়, অন্তত একজন বা কি বলা যায়, ক্ষুধার্ত মুখকে আমি তাকে বিদায় করতে পারলাম। আমাদের এখানে সচেতনতার অভাব আছে। তিনি ২টি সন্তান মানুষ করতে পারে না, সে ৫টে সন্তান তার আছে। সেই মেয়েটি বড় হওয়ার আগেই ১০ বছর বা ১১ বছর বয়সের একটি মেয়েকে কিশোরী অবস্থায়, বালিকা অবস্থায় তাকে বিবাহ দিয়ে দেওয়া হয়। মেয়েটি কিছুই বোঝে না, ২ বছরের মধ্যে তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় অথবা সন্তান জন্ম দিতে গিয়ে সে প্রাণ হারায়। অকাল মাতৃত্বের কারণে তার স্বাস্থ্য ভেঙে যায়, জীবন হারায় এবং সে চরম দুর্দশার একটা জীবন নিয়ে বেঁচে থাকে পৃথিবীতে। তো এখানে অভিভাবকরা দায়ী। আর তারপরে আমাদের সমাজ ব্যবস্থার জন্য আমরা সামাজিক যে সংগঠনগুলো আছে, আমাদের এনজিও গুলো আছে, আমাদের যে নারী যে সচেতনতার যে ইয়েগুলো আছে, ক্লাবগুলো আছে বা সংগঠনগুলো আছে, তাদেরও ওখানে দায়িত্ব আছে। এরপরে যারা শ্রমিক, যারা বেকার, তাদেরকে প্রশিক্ষণ যদি দেওয়া হয়, তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি দেশের থেকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। ক্ষুদ্র ঋণ তারা দিচ্ছে অনেকে। ক্ষুদ্র ঋণকে আমরা কিন্তু আশীর্বাদের চোখে দেখি না, আসলে দেখি অভিশাপের চোখেই। কারণ ওই ক্ষুদ্র ঋণ নিয়ে যে সে কিভাবে সেটা পরিশোধ করবে, পরিশোধের মধ্যে কিন্তু তাকে যে প্রথম দিন থেকে যে শোষণ প্রক্রিয়াটা, এই শোষণ প্রক্রিয়াটা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ আমরা জানি না, উদ্যোগ নেয়নি, সরকার নেয় না। এটা যেন জাল ছুঁড়ে ফেলেই সাথে সাথে জাল টেনে মাছ টেনে ডাঙায় ওঠানোর মতো অবস্থা। তা আমরা মনে করি যে আমাদের যে বেকার যুব শ্রেণী, এই যে নারী এবং পুরুষ, তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে আমরা যদি তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের বিভিন্ন ক্ষেত খামারে আমাদের যে
শিল্প কলকারখানায় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, অথবা তাদেরকে নিয়ে গ্রাম ভিত্তিক এলাকা ভিত্তিক একটা ইউনিট করে দিয়ে তাদের উৎপাদনশীল হাতগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারতাম, তাহলে কিন্তু আজকে তাদেরকে এই দারিদ্র্যের শিকার হয়ে এই মানব পাচারের ফাঁদে পা দিতে হতো না তাদের। এই শ্রমিক বলেন বা এই নারীদেরকে বলেন, শিশুদেরকে বলেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস অত্যন্ত আমাদের দেখার বিষয়, যে আমাদের বর্ডার গুলোতে কারা এই পাচারের সাথে জড়িত, তাদেরকে ধরে কিন্তু আমরা, যারা জড়িত তাদেরকে ধরে কিন্তু আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি না। তারা কিছু না কিছু পর বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে এই আইনজীবী ধরে অথবা যারা তদন্ত অফিসার তাদের মাধ্যমে পয়সা করে দিয়ে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা একই পেশায় আবার সক্রিয়ভাবে কাজ করছে। অর্থাৎ আমরা এখানে ওই বজ্র আটনি ফসকা গেরো, মানে আমরা তাদেরকে আইনের ফাঁক ফোকর রেখে দিই, যে ফাঁক দিয়ে তারা বেরিয়ে এসে তারা আরো পুরো উদ্যমে উৎসাহে তারা আবার সেই কাজ করছে, যার ফলে আমাদের এই পাচার রোধ করা সম্ভব হচ্ছে না এবং সচেতনতার অভাব। আমরা প্রত্যেকটা পরিবারকে, আত্মীয় স্বজনকে অবহেলার চোখে দেখি। আপনি যদি আপনার গরিব আত্মীয়র দিকে খেয়াল রাখেন, গরিব আত্মীয়কে সহযোগিতা করেন, তার কিন্তু এই অভাব অনটনের অভাবগ্রস্ত হয়ে তাকে কিন্তু এই লোভের টোপ গিলতে হয় না, এই যে নারী পাচারের শিকার হতে হয় না, শ্রমিক পাচারের শিকার হতে হয় না। আমরা কিন্তু নিজেরা বড় হচ্ছে, আমাদের আত্মীয় স্বজনদেরকে অবহেলা করছি। গরিব আত্মীয়কে অবহেলা করবেন না। গরিব আত্মীয়র প্রতি আপনি যদি সহানুভূতি না দেখান, আপনি যে ধর্মের লোক হোক দেখেন, আপনার সেই ধর্মেই কিন্তু সেখানে তাগিদ দেওয়া আছে। আর সেই সেটা না করে যদি আপনি আপনার নিজের অহংকার দেখান, সেখানে কিন্তু লোকের কাছে আপনি কেউ হয়ে যাবেন। কারণ লোকে বলবে অমুকের ভাই, সে না খেয়ে মরছে আর সে এত ফুটানি দেখাচ্ছে, সে এত সম্পদের মালিক। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যে টাকা পরিমাণ, যে পরিমাণ অর্থ খরচ করি খামাখা, সেখানে আমরা মনে করি যে এত হাজার হাজার লোক দাওয়াত করে খাওয়ালে বোধহয় আমি খুব নামি দামি একজন কিছু হয়ে গেলাম। অথচ আপনি বিপদের সময় দেখবেন ওই হাজার হাজার লোকের মধ্যে 10 জন লোক আপনার পাশে পাবেন না। আপনার যে হাজার হাজার লোককে দাওয়াত করে আপনি বিয়ের অনুষ্ঠানে খাওয়ান, এইগুলো আমাদের রোধ করতে হবে বা এর থেকে আমাদের চিন্তা করতে হবে। এবং এই জায়গায় এই অর্থগুলো যদি আপনি আপনার পরিবারের গরিব আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলেন, তাহলে কিন্তু তারা এই পাচারের শিকার হয় না। এই নারীদেরকে, তাদেরকে যদি আপনারা সেইভাবে তাদেরকে গড়ে তোলেন, মানে হাতের কাজের হোক বা লেখাপড়া হোক, বা সেইভাবে যদি স্কিল হ্যান্ড তৈরি করা যায়, তারা কিন্তু আমাদের জনসম্পদে পরিণত হতে পারে। আমরা যাদেরকে জন অভিশাপ মনে করছি, আমাদের জন্য তারা অভিশাপ না, আমাদের সম্পদে পরিণত হতে পারে। আমরা মনে করি আপনারা এই বিষয়ে চিন্তা করবেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা সবাই এগিয়ে আসবে, তাহলে আমরা এই অভিশপ্ত এই মানব পাচার থেকে আমরা রেহাই পাবো। না হলে এর থেকে আমাদের রেহাই নেই। প্রতি বছর ভয়ঙ্কর আকার ধারণ করছে এই মানব পাচার, যেটি আমাদের দেশকে, আমাদের সুনাম তো নষ্ট করছে, আমাদের জাতিকে বিপর্যস্ত করছে, এবং আমরা দিনে দিন সারা পৃথিবীর কাছে একটি অসচেতন জাতি হিসাবে পরিচিত হচ্ছি, যেটা কোনোভাবেই কাম্য নয়। আশা করি আপনারা আমাদের এই কন্টেন্ট গুলো দেখে যে তথ্য পেলেন, যে চিন্তাগুলো আপনাদের সামনে আমরা যে প্রশ্নগুলো ছুড়ে দিলাম, আপনারা সবাই এগিয়ে আসবেন। আপনাদের সহানুভূতি, সবার সচেতনতা আমরা প্রত্যাশা করছি। গরিব আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর প্রতি আপনারা সহানুভূতি, সমানুভূতির আপনার হাত বাড়িয়ে দিন আমাদের দেশকে, জাতিকে উন্নতি করার জন্য। আসুন আমরা একটি সমৃদ্ধ, সুখী, স্বনির্ভর দেশ জাতি গড়ে তুলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কন্টেন্ট দেখার জন্য।